সময় নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে কিন্তু তার মার্ক কাটা যাবে। এ বিষয়টা একটু গুরুত্ব দিতে হবে। ভাষা, প্রকাশভঙ্গি এবং সময়, এই তিনটা বিষয়ের দিকে বিচারকদের দৃষ্টি রাখতে হবে এবং প্রত্যেক তার্কিক 5 নাম্বার করে পাবে। 4 5 20 এবং যুক্তি খণ্ডনের জন্য একজন বক্তা 1.5 মিনিট সময় পাবে, 1 মিনিট 30 সেকেন্ড। এর জন্য আরও 5 মার্ক এখানে থাকবে, বরাদ্দ থাকবে। মোট 25 নাম্বার থাকবে একটি দলের জন্য বরাদ্দ। এর মধ্য থেকে তারা বিজয়ী হবে, যে বেশি নাম্বার পাবে যে দল, সে দল বিজয়ী হবে। তো আমি শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তা জান্নাতুল আক্তার মৃদুলাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। হ্যালো হ্যালো আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী, মাননীয় সভাপতি ও আমার ছোট ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থার সুবিধা। অসংখ্য যুক্তিগত কারণে আমরা এর পক্ষে অবস্থান করছি। বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ, আর এই প্রযুক্তির অনলাইনের অবদান অস্বীকার করা যায় না। মাননীয় বিচারক মণ্ডলী, আমাদের বিপক্ষ বন্ধুরাও অনলাইনের উপর অনেকটাই নির্ভর করে। অনলাইন শিক্ষা ব্যবস্থা হলো কম্পিউটার, প্রজেক্টর, স্মার্টফোন ব্যবহারের করে শিক্ষাদানের একটি পদ্ধতি। এখানে একজন শিক্ষক একটি নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীকে শিক্ষাদান করাতে পারে। মাননীয় বিচারক মণ্ডলী, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তেমন সচল না, তাই শিক্ষার্থীরা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সরাসরি না গিয়ে পাঠদান কার্যক্রম করতে পারে। বাংলাদেশের গ্রামগুলোর শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূর হওয়ায় শিক্ষার্থী তাদের বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসা খুবই কষ্টকর হয়ে পড়ে, কিন্তু তারা অনলাইনের মাধ্যমে ক্লাসটি করে নিতে পারে। অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো ক্লাসে যে কোনো জায়গা থেকে অনলাইন ক্লাসের সাথে যুক্ত হতে পারে। আগে শ্রেণীকক্ষে শুধুমাত্র নির্দিষ্ট গণ্ডির মধ্য থেকে শ্রেণী কার্যক্রম পরিচালিত হতো, কিন্তু তথ্য প্রযুক্তির শিক্ষা অবস্থা এত আমূল পরিবর্তন এনেছে। বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে একজন শিক্ষার্থী শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষককে নানা ধরনের প্রশ্ন করতে পারে। অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা খুব সহজেই তার শিক্ষার বিষয়টি বুঝতে পারে। অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের এত উপকার করে, তাহলে কিভাবে তোমরা এর অবদান অস্বীকার করো? ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতুল আক্তার মৃদুলাকে। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা উর্মিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। অনলাইন শিক্ষার সুফল এর বিপক্ষ দল। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনলাইন শিক্ষা সুফল বয়ে আনছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে দিয়ে যাব, কারণ আমার দলের প্রতিপক্ষ দলের বন্ধু প্রথম বক্তা হিসেবে সঠিকভাবে সংজ্ঞান করতে পারেনি। অনলাইন হলো ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে যুক্ত হওয়া। আর শিক্ষা হচ্ছে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভ করা। প্রথম বক্তা খুব সুন্দর করে অনলাইন ক্লাস নিয়ে শুনিয়ে গেলেন যন্ত্র নির্ভর এক পাঠদানের গল্প, যেখানে সরাসরি বিদ্যালয়ে গিয়ে ক্লাস করার কোনো প্রয়োজন হয় না। অনেকটা একচোখা বক্তব্যের মতো তিনি শ্রেণীকক্ষে ক্লাস করার অধ্যায়টা ঘুম করে দিয়েছে। শুধু অনলাইন ক্লাস আর অনলাইন ক্লাস। স্কুল শ্রেণীকক্ষের বিকল্প হিসেবে আমরা অনলাইন ক্লাসকে ধরে নিতে পারি না, কারণ স্কুল শ্রেণীকক্ষে সরাসরি বসে পড়ার মাধ্যমে শিক্ষক ও ছাত্রের মাধ্যমে গড়ে ওঠে পারস্পরিক মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ার প্রভাবে
স্বপ্ন দেখানো, তার অবস্থা বোঝা প্রভৃতি বিষয় অনলাইন ক্লাসে দেখা যায় না। কারণ এক মনীষী বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ম্যান। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ সাধনকে শিক্ষা বলে। প্রশ্ন থাকবে আমার বিপক্ষ দলের বন্ধুর কাছে, সত্যি কি যান্ত্রিক মাধ্যমে একজন শিশুর শিক্ষার পূর্ণত্বের বিকাশ সম্ভব? আসলে শিশুরা প্রাণহীন যন্ত্রমানব নয়, তারা সজীব ও নির্মল। তাদেরকে কি যন্ত্রের মাধ্যমে একটি মনিটর, ফোন কিংবা ডিভাইসের সামনে বসে সুশিক্ষা প্রদান বা পূর্ণত্বের বিকাশ সাধন সত্যিই সম্ভব হতে পারে? অনলাইন শিক্ষা বলে ইন্টারনেট ডিভাইসের প্রতি যে আসক্তি হয়েছে, সেই শিশু কি ভবিষ্যৎ পৃথিবীর উন্নতিতে কোনো ভূমিকা রাখতে পারবে? প্রশ্ন হলো আমার বিপক্ষ দলের বন্ধুর কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। আজকে যদি শিশুরা বিদ্যালয়ে যেত, তাহলে তারা শুধু পড়ালেখাতে সীমাবদ্ধতা না থেকে শরীরচর্চা বা খেলাধুলার সুযোগও পেত। তাদের সাথে শিক্ষকদের সুন্দর সম্পর্ক গড়ে উঠত। সকলের সাথে মেলামেশার মাধ্যমে তারা যে নৈতিকতা, নীতিবোধ ও নেতৃত্ববোধ শিখে, তা কি অনলাইন ক্লাসে শেখা সম্ভব? অবশ্যই না। অনলাইন শিক্ষা ব্যবস্থা যদি এত সুফল বয়ে আনতো, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেন অনলাইন ভিত্তিক নয়? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুর কাছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা জানি শিক্ষার প্রায়োগিক দিক হচ্ছে প্র্যাকটিক্যাল, যা যান্ত্রিক মাধ্যমে সম্ভব নয়। অনলাইন ক্লাসে যে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়, তা প্রকৃতপক্ষে প্র্যাকটিক্যাল শিক্ষা দেয় না, কারণ এতে প্রায়োগিক বিষয় অনুপস্থিত, যার ফলে তারা বইয়ের পাতা যা আছে তাই পড়ছে ও মুখস্থ করছে। এতে তারা দিন দিন অনুধাবন ক্ষমতা ও সৃজনশীলতা গুণটি হারাচ্ছে। প্রশ্ন থাকবে আমার বিপক্ষ দলের বন্ধুর কাছে, এটি কি অনলাইন শিক্ষার সুফল? আবার অনলাইন শিক্ষার মাধ্যমে অনেকে বৈষম্যের শিকার হচ্ছে, কেননা অনলাইন শিক্ষার জন্য ল্যাপটপ, ইন্টারনেট সকলের কাছে সহজলভ্য নয়। বাংলাদেশে যেখানে 24% মানুষ দরিদ্রতায় জর্জরিত, সেখানে অনলাইন শিক্ষার মাধ্যমে দেশকে শতভাগ শিক্ষিত করা হাস্যকর। অনেক পিতামাতা নিরাপত্তার জন্য ঘরে বসে অনলাইন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, খালকেটুকু মেরে এনেছেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম তার্কিককে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা নূর মোহাম্মদ শিহাবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। আজকের বিষয় অনলাইন শিক্ষার সুফল, পক্ষে ও বিপক্ষে। নূর মোহাম্মদ শিহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি ও সকল শিক্ষক মণ্ডলীদের অসংখ্য ধন্যবাদ আমাকে কথা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্ক চলছে এবং চলবে। আজকের বিতর্কের বিষয় হলো অনলাইন শিক্ষায় ইন্টারনেট। অনেক যুক্তিগত কারণে আমরা এর পক্ষে অবস্থান করছি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটের কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। মাননীয় বিচারক মণ্ডলী, আজ বিশ্ব বোকা বাক্সতে বন্দি নয়, কোনো স্যাটেলাইটের বন্দি নয়। আজ বিশ্ব আমাদের হাতের মুঠোয়। পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমরা মোবাইল যা সম্ভব হয়েছে ইন্টারনেটের কারণে। কিছু ব্যক্তি গোষ্ঠী ইন্টারনেটের অপব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে তা অভিশাপ রূপে পরিণত করে। কিন্তু ইন্টারনেট ব্যবহার করা হয় উন্নতির কাজে, কিন্তু আমরা যদি তা অন্য পথে ব্যবহার করি তখন আমরা খারাপ ফল পাবো, এটাই স্বাভাবিক। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ বন্ধুদের মনে রাখতে হবে যে প্রযুক্তি যেভাবে কাজ করানো হয়, প্রযুক্তি সেই কাজের পরিপ্রেক্ষিতে তার ফল প্রদান করে থাকে। এক্ষেত্রে আমরা ইন্টারনেটের উপর দোষ চাপিয়ে দিতে পারি না, কারণ ব্যবহারকারীর ব্যবহারের উপর সুফল এবং কুফল নির্ভর করে। মাননীয় স্পিকার, আমরা জানি প্রযুক্তি সঠিক ব্যবহার করলে সঠিক ফল পাওয়া যায়, কিন্তু বিপক্ষ বন্ধুরা কিভাবে প্রযুক্তির সুফল অস্বীকার করতে পারে? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে, যা সম্পর্কে আমরা আশা পোষণ করি। মাননীয় স্পিকার, সম্ভবত আমরা জানি যে শিক্ষককে সবসময় সঙ্গে রাখা যায় না। এক সময় সেই শিক্ষার্থীর জন্য একমাত্র তথ্যের উৎস থাকে ইন্টারনেট, যা থেকে আমরা সঠিক তথ্য পেতে পারি। এছাড়া অনেক বিষয় আছে যা শিক্ষক সরাসরি হাতে কলমে বোঝা যেতে পারে না। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা শ্রেণীকক্ষে কোনো বিজ্ঞান বিষয় সম্পর্কে গ্রহণপত্র পর্যবেক্ষণ বিষয় আমরা সহজে শিক্ষকের মাধ্যমে জানতে পারি না। তখন শিক্ষক কোনটি ব্যবহার করে? নিশ্চয় তা ইন্টারনেটের ব্যবহার করে। প্রশ্ন রইল আমার প্রতিপক্ষের বন্ধুদের কাছে, কিভাবে আমরা ইন্টারনেট ব্যবহার ছাড়া গ্রহণপত্রকে পর্যবেক্ষণ করতে পারবো? আমাদের দেশের জনসংখ্যার বেশিরভাগ লোক স্মার্টফোন ব্যবহার করে থাকে, যার প্রধান কারণ ইন্টারনেটের ব্যবহার সহজমূল্য। আমাদের দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভিন্ন বই ক্রয় করতে হয়, যার মূল্য অধিক, কিন্তু বর্তমানে আমাদের দেশে ইন্টারনেটের ব্যবহার থাকায় বিভিন্ন ধরনের ইবুক ব্যবহার করতে পারি, যার মূল্য অধিক স্বল্পমূল্য। মাননীয় স্পিকার, এসব বইয়ের মূল্য অধিক হওয়া সত্ত্বেও আমাদের রাষ্ট্রপতি এবং বিভিন্ন
রাষ্ট্রপতি এবং সরকার তা সহজে বিতরণ করতে পারবে না। এই কারণে আমরা সহজে এনসিডিবি থেকে এসব বই ডাউনলোড করতে পারি। প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আমাদের দেশের গরিব ও দুঃখীরা কিভাবে এসব বই ক্রয় করতে পারবে ইন্টারনেট ব্যবহার ছাড়া? আমার বিপক্ষ বন্ধু প্রশ্ন করেছেন যে যান্ত্রিকতা আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, কিন্তু ধন্যবাদ পক্ষ দলের নূর মোহাম্মদ শিহাবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সময়সীমা শেষ, নির্ধারিত সময় 3 মিনিট, 3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বুশরাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। আজকের বিষয় অনলাইন শিক্ষার সুফল, বিপক্ষ দল। হ্যালো, ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে বিতর্কের এই মহান মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে অনলাইন শিক্ষা সুফল বয়ে আনছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি আমার দলের প্রথম বক্তা যখন কথা বলে গেলেন, তখন আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মঞ্চে উপবিষ্ট ছিলেন ঠিকই, কিন্তু তার মন হয়তো ছিল অন্য কোথাও, কারণ তিনি একই বিষয় ধামাচাপা দিয়ে সংজ্ঞায়িত করে গিয়েছেন। মাননীয় সভাপতি, আন্তর্জাতিক নেটওয়ার্কের সংস্থা ওপেন সিগন্যালস অনুসারে 142টি দেশের উপর জরিপ করে বলা হয়েছে যে ইন্টারনেটের নিম্ন গতির তালিকায় বাংলাদেশের অবস্থান 111তম। যে দেশে ইন্টারনেটের গতি এতটা কম, সে দেশের পক্ষে কিভাবে সর্বস্তরে অনলাইন সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুর কাছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুসারে যেখানে বাংলাদেশে 83,000 প্রাথমিক বিদ্যালয়, 36,000 মাধ্যমিক বিদ্যালয়, 25টি কলেজ ও প্রায় 5 কোটি শিক্ষার্থী পড়াশোনা করে, এর মধ্যে প্রায় 80 লক্ষ শিক্ষার্থী ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে। মাননীয় সভাপতি, আমরা যদি আমার পক্ষ দলের কথাটি মেনে নেই, তাহলে কি তারা এটা স্বীকার করতে চাচ্ছে যে প্রায় 4 কোটি 20 লক্ষ শিক্ষার্থীদের বাদ দিয়ে অনলাইন শিক্ষার সুফল প্রতিষ্ঠা করা সম্ভব? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুদের জন্য। বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন অনুসারে যেখানে দারিদ্রতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে 90% মানুষের আয় কমেছে, সেখানে তাদের বিলাসিতার জায়গা থেকে কিভাবে তাদের পক্ষে অনলাইন কার্যক্রম পরিচালনা করা সম্ভব? বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, WHO এর প্রধান টেড্রস আধানো বলেছেন যে শিক্ষার্থীদের যদি পড়াশোনা সচল রাখতো, তাহলে তাদেরকে সর্বপ্রথম মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, কেননা অনলাইন ক্লাসের মাধ্যমে একজন শিক্ষার্থী ভালোভাবে পড়া বুঝতে পারে না, তাই তার মধ্যে হতাশার জন্ম হয় এবং তা তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। আচল ফাউন্ডেশনের একটি তথ্য অনুসারে বাংলাদেশের প্রায় 91% শিক্ষার্থী ইন্টারনেটের সুবিধা হতে বঞ্চিত। তবে কি আপনারা বোঝাতে চাচ্ছেন যে মাত্র 9% শিক্ষার্থীকে নিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব? হাইরে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। মাননীয় সভাপতি, পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে অনলাইন শিক্ষার মাধ্যমে নাকি দেশের সব জায়গায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। মাননীয় সভাপতি, অনলাইন শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন স্মার্টফোন, কম্পিউটার ইত্যাদি আধুনিক প্রযুক্তি, প্রয়োজন অভিজ্ঞ শিক্ষক। আপনারা লক্ষ্য করুন, যেখানে গ্রাম, চর, হাওড় ইত্যাদি দুর্গম এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভার্চুয়াল শিক্ষা সম্পর্কে কোনো ধারণা নেই, অন্যদিকে রাজধানী সারা দেশে অন্যান্য জায়গায় 3G 4G নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড নেটওয়ার্ক সুবিধা সহজে পাওয়া যায় না, সেসব অঞ্চলের মানুষের পক্ষে কিভাবে অনলাইন ক্লাসে যোগ দেওয়া সম্ভব? একটি জরিপ অনুসারে যেখানে গ্রামের 80% মানুষের মধ্যে 3% মানুষজন অনলাইনের সাথে সম্পৃক্ত হতে পেরেছে, সেক্ষেত্রে বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কি বোঝাতে চাচ্ছেন যে 21 শতাব্দী দেশে মাত্র গুটি কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশের মতো মধ্য আয়ের দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, শিক্ষা একমাত্র অস্ত্র যা আপনাকে বিশ্ব পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। আর প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলতে পারেন যে অনলাইন ডিভাইসের দুষ্প্রাপ্যতা থাকা সত্ত্বেও শিক্ষার সুবিধা সকলেই ভোগ করতে পারবে, যেখানে অধিকাংশ মানুষের কাছে ইন্টারনেট সংযোগ নেই? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বুশরাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। অনলাইন শিক্ষা সুফল বিষয়টির পক্ষে অবস্থান করছে যে দল, তৃতীয় বক্তা বক্তব্য উপস্থাপন করবে আবু রায়হানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি ও সকল শিক্ষক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হলেও এখানে দক্ষ শিক্ষকের সংখ্যা অনেক কম। ফলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। এই সমস্যার সমাধান হতে পারে একমাত্র অনলাইন শিক্ষা ব্যবস্থা। এখানে একজন দক্ষ শিক্ষক ও বড় বড় অধ্যাপক একটি নির্দিষ্ট সময় একাধিক শিক্ষার্থীকে শিক্ষাদান করতে পারে। আমার দ্বিতীয় বন্ধু বলে গেল যে অনলাইন ক্লাসে নাকি শিক্ষার্থীরা সহজে তার শিক্ষার বিষয়টি বুঝতে পারে না, বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে। এর উত্তর হিসেবে আমি বলতে চাই, অনলাইন ক্লাসে একজন দক্ষ শিক্ষক তার দক্ষতা ও বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজে শিক্ষার্থীকে শিক্ষাদান করতে পারে। এতে শিক্ষার্থীরা খুব কম সময়ে তার শিক্ষার বিষয়টি বুঝতে পারে এবং ফলে শিক্ষার্থীর অনেক সময় বেঁচে যায়। ফলে শিক্ষার্থীরা সে সময় খেলাধুলা ও অন্যান্য শিক্ষামূলক কাজ করতে পারে, যা তার মানসিক বিকাশ ও সামাজিকীকরণের মুখ্য ভূমিকা পালন করে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরও বলে গেল যে বাংলাদেশে ইন্টারনেটের সংযোগ কম। এর উত্তর হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশে যখন রাউটার সেবা চালু হয়েছে এরপর থেকে বাংলাদেশে ইন্টারনেট খুবই সহজলভ্য হয়ে গেছে। তাছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের পর থেকে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও দৃঢ় হয়েছে, যার ফলে বাংলাদেশের গ্রামগুলোতে এখন ইন্টারনেট সেবা পাওয়া যায়। ফলে শিক্ষার্থীরা সহজে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে। দ্বিতীয় বক্তা আরও বলে গেল যে বাংলাদেশের অধিক শিক্ষার্থী নাকি গরিব, তাদের মা বাবা গরিব, তাদের কাছে ফোন নেই, তারা সহজেই ডিভাইসগুলো কিনতে পারে না। কিন্তু 2024 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16,98 লক্ষ। বাংলাদেশ 2024 অনুযায়ী বাংলাদেশের 64% অর্থাৎ প্রায় 11 কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে। অর্থাৎ বাংলাদেশের সকল মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর কাছে কিংবা তার বাবা মার কাছে স্মার্টফোন রয়েছে। অর্থাৎ তারা চাইলে স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে। বর্তমান যুগ আধুনিক যুগ। এই যুগে বিভিন্ন দেশে যেমন যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এসব দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। বিপক্ষ দলের বক্তব্য অনুযায়ী যেহেতু অনলাইন শিক্ষা ব্যবস্থা খারাপ, তাহলে সেসব দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার কথা। কিন্তু তবুও কেন তারা আমাদের থেকে এত উন্নত, কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থা এত শক্তিশালী? প্রশ্ন রইল বিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পক্ষ দলের আবু রায়হানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। অনলাইন শিক্ষা সুফল, এই বিপক্ষ দল এখন বক্তব্য উপস্থাপন করবে। বিপক্ষ দলের তৃতীয় বক্তা সামিরা সাবা আলিফ। সামিরা সাবা আলিফকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। জেনে শুনে বিষ করেছি প্রাণ, প্রাণের আশা ছেড়ে সবেছি প্রাণ। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আজকে আমার এই বিতর্কের মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল উক্ত বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টির উপর তথ্য উপস্থাপন করব এবং আজকের এই বিতর্কের মঞ্চে প্রমাণ করে দিয়ে যাব যে অনলাইন শিক্ষা সুফল নয় বরং কুফল বয়ে নিয়ে আসছে। মাননীয় সভাপতি, আজকে যে শিশুদের নতুন বইয়ের ঘ্রাণে মেতে থাকার কথা, তাদের হাতে আমরা তুলে দিয়েছি মুঠোফোন, ল্যাপটপ, হাতেই আমরা তুলে দিয়েছি কম্পিউটারের মতো ডিভাইস। কিন্তু সেই ডিভাইস শুধু ক্লাসের সময় সীমাবদ্ধ নয়। স্মার্টফোনের স্পিড সুবিধার জন্য একই সময় একজন শিক্ষার্থী অনলাইন ক্লাসে থাকছে, আবার একই স্ক্রিনে নিজের বন্ধুর সাথে চ্যাটিং করে মেতে আছে। শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের অভাব দেখা দিচ্ছে। আবার ইন্টারনেটের উচ্চ মূল্য এবং স্মার্টফোন না থাকা ব্যবধান দেখা দিচ্ছে বিদ্যমান ও গরিব শিক্ষার্থীদের মধ্যে। 22শে মে 2020 ডয়চে ওয়েলে উন্নয়নশীল 13টি দেশের উপর গবেষণা চালিয়ে বলেছে উন্নয়নশীল দেশের 65% শিক্ষার্থী মানসিক ট্রমাতে ভুগছে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে উন্নয়নশীল দেশের 30% শিক্ষার্থী আজকে নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করতে পারছে, আর যারা নিজেদেরকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করতে পারছে না তারা ভাবছে চলমান পিছিয়ে পড়ছি, আমি পিছিয়ে পড়ছি, এগুলো মনে করে তার হতাশাগ্রস্ত হচ্ছে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার প্রশ্ন, যে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আজকে আমাদের শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, যে শিক্ষার কারণে শিক্ষার্থী আজ মানসিক রোগী হয়ে দাঁড়িয়েছে, তাহলে সেই শিক্ষা পদ্ধতি কেউ রাজনীতির সুফল বয়ে আনছে? প্রশ্ন রয়ে গেল, উত্তর দিয়ে যাবেন আমার প্রতিপক্ষ বন্ধুরা। মাননীয় সভাপতি, যেখানে আমাদের সবার স্বপ্ন একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার, সেখানে অনলাইন শিক্ষা ব্যবস্থা ক্রমাগত সৃষ্টি করছে বৈষম্য। টিআইবি 21শে জুন 2020 প্রতিবেদনে বলা হয়েছে দেশের গ্রামাঞ্চলে মাত্র 3% শিক্ষার্থী নিজেকে অনলাইন শিক্ষাক্রমের সাথে যুক্ত করতে পারছে এবং শহরাঞ্চলে 40.75% নিজেদেরকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করতে পারছে। মাননীয় সভাপতি, শিক্ষা হলো একটি মানবিক বিষয়। আজকে আপনি বৈষম্যের মাধ্যমে কিভাবে 97% শিক্ষার্থীকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছেন? প্রতিপক্ষ দলের চতুর্থ বক্তা আশা করে উত্তর দিয়ে যাবেন। আর প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন নাকি বাংলাদেশের মানুষের অধিকাংশের নাকি মোবাইল ফোন আছে। আর প্রতিপক্ষ দলের বন্ধুরা মনে হয় জানেনই না যে অনলাইন ক্লাস শিক্ষার্থী যুক্ত হতে কি কি উপাদান প্রয়োজন। অনলাইন শিক্ষার সাথে যুক্ত হতে শুধু মোবাইল ফোনে নয়, বিজ্ঞ প্রতিপক্ষ, আরও প্রয়োজন ওয়াইফাই বা ইন্টারনেট প্যাকেজ। মাননীয় সভাপতি, ইউএনডিপি এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রায় 4 কোটি 17 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে এবং 6
ধন্যবাদ 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 বিপক্ষ দলের তৃতীয় বক্তা তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে পক্ষ দলের শেষ বক্তা এবং দলনেতা বক্তব্য উপস্থাপন করবে নুসরাত জাহান সাদিয়া। হ্যালো, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই বিতর্ক মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমার বিপক্ষ দলের বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। কথাটি বলার কারণ হয়তো বা আমার দলের দ্বিতীয় বক্তা উল্লেখ করে গেছেন। মাননীয় বিচারপতি 2021 সালে গোটা বিশ্ব করোনা মহামারীর সম্মুখীন হয়েছিল। তখন আপনাদের মধ্যে হয়তো বা কেউ এই অনলাইন শিক্ষার সম্মুখীন হয়েছিল। এই কোন সময় অনলাইন শিক্ষা ব্যবস্থায় পড়ালেখার সময় ধরেছিল। কিছু বছর আগেও মানুষ ইন্টারনেট বলতে শুধুমাত্র ফেসবুক চিনত, কিন্তু আমরা সবাই জানি ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করা যায়। তার একটি দিক হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থীরা পৃথিবীর যে কোনো অবস্থানে থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তবে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার বিপক্ষ দলের প্রতিপক্ষ বন্ধুরা বারবার এটি অস্বীকার করে যাচ্ছেন। তাই তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, যার খাই যার পড়ি তারই আবার বদনাম করি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, হ্যাঁ আমরা মানছি যে অনলাইন শিক্ষার ইতিবাচক দিকের পাশাপাশি কিছু নেতিবাচক দিকও রয়েছে। তবে আমরা যদি এর অপব্যবহার না করি, সঠিক নিয়মে ব্যবহার করি, তাহলে এগুলো এতটাও করা বিষয় নয় যেগুলো আমরা দমন করতে পারবো না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশ 2021 সাল থেকে ডিজিটাল হতে শুরু করেছে। এই বাংলাদেশকে অন্যান্য দেশের মতো ডিজিটাল করতে হলে এই উন্নয়নগামী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাছাড়া এটি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে। অনলাইনে এত সুবিধা থাকার পরও কি তারা বারবার অনলাইনের নেতিবাচক দিকগুলাই দেখিয়ে যাবে? প্রশ্ন থাকবে আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর পাবো। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে অনলাইন শিক্ষার মাধ্যমে নাকি মানসিক রোগী হচ্ছে শিক্ষার্থীরা। যেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী অনলাইন শিক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, সেখানে কিভাবে তার মানসিক রোগী হয়? তাহলে কি এরকম বিষয়টা হয়ে যাবে যে সিগারেটে ধূমপানের কারণে আমার ক্যান্সার হয়নি, সিগারেটে থাকা নিকোটিনের মাধ্যমে আমার ক্যান্সার হয়েছে? বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয়? যদি বিষয়টি আপনারা মেনে নেন তাহলে মনে করবো যে বিষয়টি একান্তই হাস্যকর। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আর বলে গিয়েছেন যে অনলাইনে নাকি কোনো প্রকার সুবিধা নেই। তারা হয়তো বা বিতর্ক মঞ্চে উপস্থিত ছিল ঠিকই, কিন্তু তাদের মনোযোগ হয়তো বা ছিল অন্য কোথাও। কারণ তারা যদি এই বিতর্কের মঞ্চে উপস্থিত থাকতো তাহলে তারা নিশ্চয় শুনতে পারতো যে আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থার একটি দুটি সুবিধা নয়, অনেকগুলো সুবিধা আমরা উল্লেখ করে গিয়েছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের অনেক কাম্য ছিল, অনেক প্রত্যাশা ছিল যে তারা আজকের এই প্রতিহত বিষয়টিকে যথার্থ সংজ্ঞান করে যাবেন, কিন্তু মাননীয় বিচারপতি অতি প্রত্যাশায় আমরা হতাশ হলাম। তিনি তার দলীয় অবস্থানের সুবিধান নেওয়ার জন্য আজকে অসম্পূর্ণ সংজ্ঞান করে গিয়েছেন, যা কখনোই কাম্য ছিল না। ধন্যবাদ। আমাদের অনলাইন শিক্ষার সুফল এ বিষয়ে বিতর্ক চলছে। বিতর্কের বিপক্ষ দলের শেষ বক্তা এবং দলনেতা আব্দুল্লাহ আল হাসান বাদন বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই বলব, বিজ্ঞানী ডারউইনের একটি উক্তি, যে জীবনের 1 ঘন্টা সময় নষ্ট করে সেই জীবনের মূল্যই বোঝে না। আর আজকে আমরা অনলাইন ক্লাসের বাহানা দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অনলাইন ক্লাসের সপক্ষে বলে যান, তারই সাথে তাল মেলালেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বক্তা। নেপোলিয়ান বোনাপার্ট বলেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। কিন্তু অনলাইন শিক্ষায় কি আমরা শিক্ষিত মা তৈরি করতে পারছি? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। অনলাইনের বদৌলতে আমরা রেখে যাচ্ছি অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় আসক্ত মা। মাননীয় সভাপতি, আমরা জানি সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। তাই খবরের কাগজে প্রায়শই দেখতে পাই গরিব কৃষকের ছেলে পিরুমোল্লা বা ভূমিহীন ফেরিওয়ালার ছেলে জাহাঙ্গীরের বিসিএস ক্যাডার হওয়ার খবর। এর বিপরীতে দেখতে পাই অনলাইনকে কাজে লাগিয়ে প্রতারণা করছে ধানমন্ডি 5 তরুণ। অর্থাৎ ইন্টারনেট আমাদের জন্য নানাভাবে ধ্বংস করছে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বলে গেলেন শিক্ষার্থীরা নাকি অনলাইন ক্লাসের প্রতি আকৃষ্ট উৎসাহিত হচ্ছে, কিন্তু তা আশারে গল্প ছাড়া আর কিছুই না। গ্রামে যেখানে 94% শিক্ষার্থী অনলাইন শিক্ষার বাইরে, সেখানে অনলাইন শিক্ষার সুফল বলা যেন অন্ধের দেশে আয়না বিক্রি করার নামান্তর। করোনার আগে 3 থেকে 7 ঘন্টা পড়তো এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল
100%, যা বর্তমানে নেমে এসেছে 27%। ইংল্যান্ডের একটি জরিপে দেখা যায় ইন্টারনেট ব্যবস্থা আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ইন্টারনেটবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল শতকরা 6% ভালো। মাননীয় সভাপতি, বলা হয় ব্যবহারই ধ্বংসের পরিচয়, কিন্তু আজ অনলাইন ক্লাসে ডুবে থাকার কারণে অনেক শিক্ষার্থী পুঁথিগত বিদ্যা অর্জন করলেও কিভাবে সমাজে সকলের সাথে মিশতে হয়, অনুভূতি আদান প্রদান করতে হয় তা বুঝতে পারছে না, কেননা শ্রেণীকক্ষে এই সুযোগ থাকলেও অনলাইন ক্লাসে নেই। অর্থাৎ এই ক্ষেত্রে অনলাইন শিক্ষা শ্রেণী শিক্ষার বিকল্প বা পরিপূরক হতে পারে না। মাননীয় সভাপতি, শিক্ষা যদি সত্যি শ্রেণী শিক্ষার পরিপূরক হয় তাহলে কেন আমেরিকা 4,495টি এবং চীন 3,012টি কলেজ শিক্ষা প্রদানের জন্য ব্যবহার করছে? প্রশ্ন হলো বিপক্ষ দলের কাছে। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে অনলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি তাদেরকে বলবো তারা এখনো মরীচিকায় ডুবে আছে, কেননা 2020 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল 94.8%, যা 2022 সালে এসে দাঁড়ায় 88.10%। অর্থাৎ করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষা আমাদের জন্য কুফল বই কি সুফল বই আনেনি, পাশাপাশি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অলস দুপুরে সায়েন্স ফিকশন ও গোয়েন্দা কাহিনী পড়ার অনুভূতি এবং চোখের সামনে বসিয়ে দিয়েছে মোটা ফ্রেমের চশমা। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধুরা ক্রমাগত আমাদের প্রশ্নকে উপেক্ষা করে যাচ্ছে। আশা করি বিপক্ষ দলনেত্রী এর যুক্তিসঙ্গত উত্তর প্রদান করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা আব্দুল্লাহ হাসান বাদনকে তার যুক্তিযুক্ত বক্তব্য উপস্থাপনের জন্য। অনলাইন শিক্ষা সুফল। এবার পক্ষ দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য 1 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। যুক্তি খণ্ডনের জন্য আসছে নুসরাত জাহান সাদিয়া। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই যুগে বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এতে তাদের শিক্ষার মান বেড়েছে, শিক্ষার হারও বেড়েছে। আমরা যদি আমাদের দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু না করি তাহলে আমরা অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়ব। তাই আমাদের উচিত অনলাইন শিক্ষা ব্যবস্থা আরও জোরদার করা। আমরা যদি আমাদের দেশকে ডিজিটাল করতে চাই তাহলে শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্পই নেই, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের উচিত তাদেরকে পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলা। তবে কিছু লোক থাকবে যারা দেশের উন্নতিতে বাধা প্রদান করবে, আবার কিছু অযৌক্তিক কথা বলে অনলাইন শিক্ষা ব্যবস্থার মতো এমন আশীর্বাদকে অভিশাপে পরিণত করবে। তাই আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা অনলাইন অপব্যবহার না করে এই কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মনে ভয় না দিয়ে আমাদের পাশে থাকুন, উন্নত দেশ গড়তে সাহায্য করুন। বিজ্ঞান যদি আমাদের জন্য আশীর্বাদ হয় তাহলে অনলাইন শিক্ষা ব্যবস্থা আমাদের বিজ্ঞানের অন্তর্ভুক্ত। বিজ্ঞান যদি আমাদের জন্য কুফল না হয়, তাহলে অভিশাপ না হয়, তাহলে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে অভিশাপ মনে করাকে আমি নিতান্তই হাস্যকর বোকামির কাজ মনে করব। তারা যে বলে গিয়েছে যে এতে নাকি শিশুদের মানসিক গ্রোথ হয়, তাহলে আমরা বলতে পারবো যে তাদেরকে যখন বলে দেওয়া হবে যে তারা সিনেমার পর্দার সামনে বসে থাকবে তখন তারা পপকর্ন খাবে তো খাবে, আর সিনেমার দিকে তাকিয়ে থাকবে, তখন তাদের মানসিক সমস্যা হবে না? প্রশ্ন থেকে যাবে আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা নুসরাত জাহান সাদিয়াকে তার যুক্তি খণ্ডনের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের অনলাইন শিক্ষা সুফল এই বিষয়ের বিপক্ষ দলের দলনেতা আব্দুল্লাহ হাসান বাদনকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। চেয়েছিলাম উত্তর আর পেলাম একই প্রশ্নের প্রশ্নোত্তর। প্রথমেই চলে যাচ্ছি প্রতিপক্ষের দলের তৃতীয় বক্তার যুক্তি খণ্ডনে। তিনি তার বক্তব্যে বলেন অনলাইন শিক্ষার মাধ্যমে আমরা বিজ্ঞ শিক্ষকদের থেকে জ্ঞান অর্জন করতে পারছি। হ্যাঁ, আজ আমরা এতটাই জ্ঞান অর্জন করতে পারছি যে কোনো ব্রিজ বা অনলাইন রেল লাইন নির্মাণের জন্য ডেকে আনতে হচ্ছে জাপান কিংবা চীনের প্রকৌশলীদের। তিনি আরও কথা বলেন অবকাঠামোর সাথে শিক্ষার সম্পর্ক নিয়ে। অবকাঠামোর একটি দিক হচ্ছে প্রযুক্তিগত কাঠামো। এই কাঠামোতে বাংলাদেশের বরাদ্দ 1,11,157 কোটি টাকা, বিপরীতে আমেরিকার বরাদ্দ 99,18,900 কোটি টাকা, যা বাংলাদেশের তুলনায় 89 গুণ বেশি। তাই তারা অবকাঠামোকে শিক্ষার উপযোগী করতে পারলেও আমরা তা পারছি না, যার প্রভাব পড়ছে আমাদের শিক্ষার ওপর। মাননীয় সভাপতি, এত কিছুর পরেও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন অনলাইন শিক্ষা শুধু সুফল বয়ে আছে, তাই আমাদেরকে বলতেই হয়
দেখিব শুনিব বুঝিব তবু স্বীকার করিব না। তাই আমিও বলতে চাই, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা আব্দুল্লাহ আল হাসান বাদরকে। আমরা এতক্ষণ অনলাইন শিক্ষার সুফল এ বিষয়ের পক্ষে বিপক্ষে 8 জন তার্কিকের বক্তব্য আমরা শুনেছি। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের সুচিন্তিত রায় প্রদান করবে। তার পূর্বে এই বিতর্ক সম্পর্কে আজকের এই বিতর্কের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ মিলন স্যার বিতর্কিকদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন আমি খুব অসুস্থ। আমি এই আজকে মাইকে আসতে চাচ্ছি না। তারপরও বিতর্ক প্রতিযোগিতা অত্র একাডেমির ছেলেমেয়েরা উপস্থাপন করলো, আপনারা দেখছেন। তবে আমার খুব সুন্দর লাগছে, যেরকম করে আমি মনোযোগ দিয়ে শুনছি, ভালো লাগছে। বর্ষার ভালো করবে তোমরা, টুকিটিকি ভুল আছে এগুলি তোমরা করবে, দেখবে কী কী সমস্যা আছে। এই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নদী রক্ষা কমিটির শ্রীপুর উপজেলা শাখার সদস্য, শ্রীপুর পৌর নাগরিক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি যার একক নেতৃত্বে, যার একক যুদ্ধে আমরা এই গৌরগড়িয়া মাস্টারবাড়ি খালে যে ময়লার বাগান ছিল ওই এখানে পরিত্রাণ করতে পেরেছি, যার কারণে যিনি আমাদের কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আমার পরামর্শ যেন আল্লাহ করতে যাবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার বন্ধু বড় ভাই আব্দুল সুবহান একাডেমি অ্যান্ড হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আজহারুল ইসলাম রাশিদ। আপনাদেরকে অত্র একাডেমির পক্ষ থেকে জানান আন্তরিক অভিনন্দন। আমি যেহেতু আমাদের খুরশেদ মামা একটা জানাজা চলে যাবে, তা আমি অতি সংক্ষিপ্তভাবে দু একটি কথা অনুরোধ করছি। দু একটি কথা বলবেন জনাব আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুলতানউদ্দিন মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ফলাফল বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আজকে দিনব্যাপী যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আমার স্নেহের সালাউদ্দিন আহমেদ মিলন, উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সুবহান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আজহারুল ইসলাম রাশিদ মাস্টার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের এই বিজয়ের দিনে আমি সর্বপ্রথম মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং সর্বশেষ এই 24শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দিনব্যাপী, বিশেষ করে বাবারা এখানে তোমরা যারা দিনব্যাপী অনুষ্ঠানটা শুনতেছ সকলেই ক্লান্ত, এখানে কথা বলার মতো কোনো পরিবেশ নাই, কিন্তু তারপরও যেহেতু আমি এখান থেকে চলে যাবো এটা জানা যায়, মেলন অনুরোধ করলো আমি অল্প দু একটি কথা বলে চলে যাব। আপনারা এখানে যারা আছেন এবং বাবারা অনুরোধ করবো যে একটু চুপ করো, একটু চুপ করো। তোমরা এখানে খুব চমৎকার অনুষ্ঠান উপভোগ করেছো, আমি এটা পুরোটা উপভোগ করলাম যে বিতর্ক প্রতিযোগিতা এই অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা ব্যতিক্রম প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটা করলে অবশ্যই ছাত্রছাত্রীরা এবং যারা আগ্রহ বাড়ে। তা আমি যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব। তোমরা আজকে সারাদিন প্রত্যেকেই কিছু না কিছু খেয়েছো, কিন্তু খাবার পরে ময়লাটা কোথায় ফেলেছো? খাবার পরে ওই যে বলতেছে পায়ের চিপায় ফেলেছে, মানে চেয়ারের নিচে ফেলেছে। তো তার মানে এটা কী ছিল? আমি জানি যে এখানে ডাস্টবিন দেওয়া আছে, ওটা নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত ছিল। আমরা ভবিষ্যতে এটা করব না, আমরা অবশ্যই নির্দিষ্ট জায়গায় ফেলবো। আমি বিতর্ক প্রতিযোগিতাটা শুনলাম যে ইন্টারনেটের
ভালো ব্যবহারের পক্ষে এবং বিপক্ষে। আমি প্রথমে যদি পক্ষে বলি, আমি সর্বশেষ আমার মেয়ে ইডেন কলেজে পড়ে, আমি তার যেই ভর্তি প্রক্রিয়াটা এটা পুরোটাই আমি মোবাইল ফোনে করতে পেরেছি। তার মানে এটা আমার পক্ষে, মানে আমার খুব ভালো কাজে দিয়েছে। কোনো দোকানে যাইতে হয় নাই, কারো কাছে যাইতে হয় নাই। আজকেও আমি তার কাছে টাকা পাঠাইতে পারতেছি ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু এটা আমার পক্ষে খুব বেশি কাজে দিয়েছে। কিন্তু যেটা বিপক্ষে, আমার ছোট ছেলেটা ও প্রায় দিয়ে আমাকে লুকিয়ে মোবাইল ফোন টিপাটিপি করে, কিন্তু সেটা হলো বিপক্ষে। আমি যারা বাবা মায়েরা আছেন, আমি আমার জীবনের একটা ঘটনা আজকে এখানে বলি, সেটা আমি আজকে এখানে প্রকাশ করতেছি। আমার সন্তান, আমার মেয়ে যখন ক্লাস 7-এ পড়ে, আমি আমার স্ত্রীর জন্য, তার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো, একটি বাটন মোবাইল কিনে নিয়েছিলাম। সে অবশ্যই একটা রাগ করেছিল, মনে মনে এটা আমাকে প্রকাশ করে নাই যে আমি কেন স্মার্টফোন বাদ দিয়ে বাটন মোবাইল নিলাম। আমি নিয়েছিলাম এই কারণে যে আমার মেয়েটা যেন মোবাইল টিপতে না পারে, অর্থাৎ মোবাইল ব্যবহার করতে না পারে। কিন্তু তারপরেও দেখলাম যে না, আমরা দুজনের মধ্যে হয়তো মনোমালিন্য নেই, কিন্তু সে হয়তো একটু যে আমি স্মার্টফোন ব্যবহার করি, আমার স্ত্রী একটা বাটন ফোন ব্যবহার করবে, এটা নিজের কাছে আনইজি লাগার কারণে, আমার মেয়েকে মোবাইল থেকে বিরত রাখার কারণে আমি তাকে স্কুলের হোস্টেলে দিয়ে দিলাম। জিনিসটা আপনারা চিন্তা করেন, যখন ক্লাস 7-এ পড়ে আমি মোবাইল থেকে বিরত রাখার কারণে আমি তাকে স্কুলে হোস্টেলে দিয়ে গেলাম। আদৌ পর্যন্ত সেই কলেজের, এখন ইউনিভার্সিটিতে সেই হোস্টেলে আছে। সব শেষ, আবারও সুবিধার কথাই বলি, এই যখন অনার্সে ভর্তি হয়েছে তখন তাকে মোবাইল দেওয়া ছাড়ার কোনো উপায় ছিল না, কারণ তার সমস্ত মেসেজগুলো তারই নাম্বারে, তারই মোবাইল ফোনে চলে আসে। তা আমরা দুইটাই নজর রাখবো, ভালো এবং মন্দ। যারা সন্তানদেরকে মোবাইল দেব, আমি অনুরোধ করব যে আপনারা যারা এই স্কুলে পড়াশোনা করান, এই ক্লাস 10 পর্যন্ত মোবাইল ফোনের কোনো প্রয়োজন নাই। আমার মেয়ের যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি মোবাইল না দিতে পারি, তাহলে আপনারা কেন এই স্কুলে ক্লাস 10 পর্যন্ত মোবাইল দিবেন? এটা থেকে বিরত থাকুন, বাচ্চাদের অনেক কাজে আসবে, সেটা সুফল আপনারাই করবেন, আমরাই করব। সর্বোপরি যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, তারপরেও আর অনুষ্ঠান আছে, ফলাফল প্রকাশ হবে। আমি চেষ্টা করব ঘুরে এসে আবারও সেই অনুষ্ঠানে শরীক হতে, এবং আগামীতেও যেন বেঁচে থাকলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হয়, সে আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মামাকে। তা আমরা আমরা বিতর্ক প্রতিযোগিতায় এখন ফলাফল ঘোষণা করব। প্রথম হয়েছে বিপক্ষ দল, দ্বিতীয় পক্ষ দল। ধন্যবাদকে আমরা পুরস্কার তুলে দেবেন। বিজয়ী দলের প্রত্যেক পুরস্কার তুলে দিবে জনাব আলাস মোহাম্মদ খুরশিদ আলম, সরকার মামা সবাই। সামনে আসো, সামনে আসো, সামনে আসো, দাঁড়াও, সামনে দাঁড়াও। ছবি জীবন, জীবন আমরা দেখতে পাচ্ছি যে বিজয়ী দলের বিজয়ী দলের কে মেডেল পড়াচ্ছেন জনাব আলাস মোহাম্মদ খুরশিদ আলম। হ্যাঁ, আমরা শেষ। তারপর আমরা হলো বিজয়ী দল রানার্স আপ, রানার্স আপের পুরস্কার তুলে দেওয়ার জন্য মোহাম্মদ আদুল ইসলাম রাশিদ স্যার।
Hey.